আচ্ছা, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব, অ্যাসিডিটি বা বেসিসিটি, তাকে এক্সপ্লেন করার জন্য আমরা আগের দিন বেশ কিছু কনসেপ্টের কথা আলোচনা করেছি বা বিভিন্ন থিওরির কথা আলোচনা করেছি, যেগুলো দিয়ে বিভিন্ন সময় অ্যাসিড বা বেসকে ডিফাইন করা হয়েছে বিভিন্নভাবে। তো সেখানে একটা থিওরি আমাদের উল্লেখ করা হয়নি বা একটা কনসেপ্ট আমাদের উল্লেখ করা হয়নি। আজকে আমরা সেটা দিয়ে আলোচনা শুরু করব। দ্যাট ইজ লাক্স ফ্লাড কনসেপ্ট। এই কনসেপ্টটা মেনলি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা ইউজ করে থাকি। অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট, অ্যান অ্যাসিড is an oxide acceptor and a base is an oxide donor. আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এটা ইউজ করার মেইনলি যেটা কারণ, সেটা হচ্ছে এটা জেনারেলি ডিল করে বিভিন্ন যে অক্সাইড ঘটিত মিনারেলগুলো আমাদের রয়েছে সেগুলো নিয়ে, এবং সেগুলো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পারপাসেই বেশি ইউজ করা হয়, ফলত সেখানেই এই কনসেপ্টটা জেনারেলি বেশি ইউজ হয়। আচ্ছা, সো আমরা একটা রিয়াকশন দিয়ে এটা বোঝার চেষ্টা করি। ধরা যাক আমরা কনসিডার করছি ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে সিলিকা রিয়াকশন। এই রিয়াকশনে যেটা তৈরি হয় দ্যাট ইজ ক্যালসিয়াম সিলিকেট। এখন এই রিয়াকশনটাকে আমরা এভাবে দেখতে পারি, যদি আমরা দুভাগে ভাগ করি বা দুটো স্টেজে আমরা ভাগ করি, তাহলে একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সেটা থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন এবং অক্সাইড আয়ন। আর সিলিকা SiO2, সেটা অক্সাইড আয়ন নিয়ে তৈরি করছে সিলিকেট অ্যানায়ন। সো এই দুটো ইকুয়েশনকে 1 এবং 2, এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা যেটা পাবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস SiO2, সেখান থেকে ক্যালসিয়াম সিলিকেট। এখন এই যে রিয়াকশন, এই রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেজে ক্যালসিয়াম অক্সাইড সে অক্সাইড আয়ন ডোনেট করছে কাকে না, সিলিকাকে। সিলিকা সেই অক্সাইড আয়ন অ্যাকসেপ্ট করে সিলিকেট আয়ন তৈরি করছে। সো ক্যালসিয়াম অক্সাইড, সিন্স ইট ইজ অ্যান অক্সাইড ডোনার, so it acts as a base according to this Lux flood concept. আর যেহেতু সিলিকা SiO2 that is an oxide acceptor, so it acts an acid according to Lux flood acid base concept. সো এইভাবে বিভিন্ন রিয়াকশন যেগুলো ইন্ডাস্ট্রিয়ালি ইউজ করা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশনে যেগুলো আমাদের কাজে লাগে, সেখানে যেখানে মোস্ট অফ দি মেটেরিয়াল যেটা আমরা ইউজ করি, মিনারেলস যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে অক্সাইড ঘটিত বিভিন্ন কম্পাউন্ড, তো সেখানে অ্যাসিডিটি বা বেসিটি এইভাবে ডিটারমাইন করা হয়। আচ্ছা, এখান থেকে আমরা যেটা চলে যাব দ্যাট ইজ স্ট্রেংথ of acid and bases. এটা নিয়ে আমরা পরে আরো ডিটেলস আলোচনা আমাদের করার আছে। তার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই স্ট্রেংথ অফ অ্যাসিড বেসের রেসপেক্টে। স্ট্রেংথ অফ অ্যাসিড বেস আমরা প্রথম দিনই বলেছিলাম যে আমরা জেনারেলি ডিসোসিয়েশন কনস্ট্যান্টের রেসপেক্টে আমরা অ্যাসিড বেসের রিলেটিভ স্ট্রেংথ ডিটারমাইন করি। ধরা যাক কোনো একটা অ্যাসিড একে আমরা ওয়াটার মিডিয়ামে ডিজলভ করেছি। ডিজলভ করার ফলে সেটা জেনারেট করবে H2+ এবং মাইনাস।
এখন এই রিঅ্যাকশনের যদি অ্যাসিডের আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে কে ইকুয়াল টু concentration of H3O plus into concentration of A minus by concentration of undissociated HA। যেহেতু ওয়াটার লার্জ এক্সেসে প্রেজেন্ট রয়েছে, তো সেটাকে আমরা ইগনোর করতে পারি। যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে এরকম একটা জিনিস দাঁড়াবে, কিন্তু মোস্ট অফ দি কেসেস আমরা ওয়াটারের কনসেন্ট্রেশনটাকে ইগনোর করি, যেহেতু ওয়াটার লার্জ এক্সেসে প্রেজেন্ট রয়েছে। সো আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে কে ড্যাশ কে ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ ইকুয়াল টু CH3O প্লাস ইন্টু CA মাইনাস বাই CH। এবং অ্যাকর্ডিং টু দিস রিয়াকশন, যে অ্যাসিডের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম যত রাইট শিফটেড, সেই অ্যাসিড তত বেশি স্ট্রংলি অ্যাসিডিক। তার মানে উল্টোভাবে বলতে গেলে যার ক্ষেত্রে CH3O প্লাস তার অ্যামাউন্ট যত বেশি বা কনসেন্ট্রেশন যত বেশি, সে তত মোর স্ট্রংলি অ্যাসিডিক। এবং সেটা মেজার করার ডাইরেক্ট উপায় হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ভ্যালুটাকে কম্পেয়ার করা কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে। তার মানে কে ব্যাট ভ্যালুটাকে কম্পেয়ার করা কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে। এখন তার মানে যেটা দেখা যাচ্ছে, আগেও আমরা দেখেছি যে কোনো একটা অ্যাসিড বা বেসের যদি আমাকে স্ট্রেংথ ডিটারমাইন করতে হয়, তাহলে সেখানে সলভেন্টের একটা রোল রয়েছে। এবার ধরা যাক আমরা কোনো একটা অ্যাসিড বা বেসকে তার আমরা অ্যাকুয়াস সলিউশন নিয়েছি, তার মানে ওয়াটার মিডিয়ামে ডিসলভ করেছি। এখন এই অ্যাকুয়াস সলিউশনে কোনো একটা অ্যাসিডের বা বেসের এক্সটেন্ট অফ ডিসোসিয়েশন, সেটা ডিপেন্ড করবে ওয়াটার মলিকুলের অ্যাকসেপ্টার ক্যাপাবিলিটির উপর। তার মানে ধরা যাক আমরা যদি একটা অ্যাসিডের অ্যাসিডিটি ওয়াটার মিডিয়ামে মাপতে চাই, তাহলে সেটা ডিপেন্ডেন্ট অন যে ওয়াটার অ্যাসিডে ওই অ্যাসিডের থেকে কতটা ইজিলি প্রোটন অ্যাকসেপ্ট করতে পারছে তার উপর। তাহলে যেটা দাঁড়াবে, আমরা যদি আগের ইকুইলিব্রিয়াটা দেখি যে HA প্লাস H2, সেখান থেকে H3O প্লাস এবং A মাইনাস। এখন ধরা যাক HCl, HNO3, সালফিউরিক অ্যাসিড, এই ধরনের যে কমন যে মিনারেল অ্যাসিডগুলো, সেগুলো আমরা ওয়াটার মিডিয়ামে ডিসলভ করেছি। এখন এখানে একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়াটার ইজ এ ভেরি গুড বেস বা স্ট্রং বেস টুয়ার্ডস অল দিস মিনারেল অ্যাসিডস। তার মানে ওয়াটারের প্রোটন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বা ক্যাপাবিলিটি, সেটা HCl, HNO3 বা সালফিউরিক অ্যাসিড এদের রেসপেক্টে ইজ ভেরি হাই। সো তার ফলে HCl, HNO3 বা সালফিউরিক অ্যাসিড এরা প্রত্যেকেই, বা পারক্লোরিক অ্যাসিড, এরা প্রত্যেকেই তার মানে যখন অ্যাকুয়াস সলিউশনে থাকবে তখন তারা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাবে বা ইকুইলিব্রিয়া টোটালি রাইট শিফটেড হবে। ফলত আমরা যেটা দেখতে পাবো, যদি ওয়াটার মিডিয়ামে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের স্ট্রেংথ কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা দেখব যে প্রত্যেকেই ইকুয়ালি স্ট্রং। তার কারণ প্রত্যেকেই 100% ডিসোসিয়েটেড কন্ডিশনে থাকছে ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে আমাকে যদি কেউ বলে যে এই অ্যাসিডগুলোর মধ্যে অ্যাসিডিটি স্ট্রেংথ কম্পেয়ার করতে, যে এদের মধ্যে কে কম্পারেটিভলি মোর স্ট্রঙ্গার, কে রিলেটিভলি উইকার, তাহলে কিন্তু অ্যাটলিস্ট ওয়াটার মিডিয়ামে আমাদের পক্ষে সেটা মেজার করা সম্ভব নয়। তাহলে এই যে দ্য টেন্ডেন্সি of water molecule, the tendency of water molecule to equalize the strength of many acids or bases is
termed as its leveling effect. তার মানে ওয়াটার মিডিয়ামে এই ধরনের অ্যাসিড বা বেসকে আমরা যদি তাদের রিলেটিভ অ্যাসিডিটি বা বেসিডিটি কম্পেয়ার করতে চাই, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা দেখছি যে প্রত্যেকটাই বিহেভ অ্যাজ ইকুয়ালি স্ট্রং অ্যাসিড অর বেস। তাহলে এটাকে বলা হচ্ছে লেভেলিং এফেক্ট। তার মানে সবার স্ট্রেংথকে লেভেল আপ করে দিচ্ছে। তাহলে আমাকে যদি এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে তাদের রিলেটিভ অ্যাসিডিটি মেজার করতে হয়, তাহলে এমন একটা সলভেন্ট চুজ করতে হবে যে সলভেন্টে আমাদের ইকুইলিব্রিয়া প্রত্যেকের ক্ষেত্রে একই রকম রাইট শিফটেড হবে না। তার মানে কি ধরনের সলভেন্ট আমরা ইউজ করব? এখানে আমরা যেটা করতে পারি, আমরা কোনো একটা যদি আমাদের অ্যাসিডের কয়েকটি অ্যাসিডের মধ্যে রিলেটিভ স্ট্রেংথ কম্পেয়ার করতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা কোনো একটা অ্যাসিডকে অ্যাজ এ সলভেন্ট হিসেবে ইউজ করতে পারি। এখন অ্যাসিডকে একটা সলভেন্ট হিসেবে ইউজ করলে কি সুবিধা হবে না, যেহেতু আমরা যেটা সলভেন্ট হিসেবে নিচ্ছি সেটা ইটসেলফ অ্যাসিড, সো তার ফলে সে নিজে প্রোটন লিবারেট করতে চায়। ফলত সেক্ষেত্রে প্রোটোনেট করার মানে কোনো একটা অ্যাসিডকে প্রোটোনেট করা ইজ কম্পারেটিভলি মোর ডিফিকাল্ট। ফলত যে অ্যাসিডের এবিলিটি যত বেশি, সে তত মোর এফেক্টিভলি সেই সলভেন্ট হিসেবে ইউজ করা অ্যাসিডটাকে প্রোটোনেট করতে পারবে। আর যার অ্যাসিডিটি কম, সে তত এফেক্টিভলি ওই সলভেন্ট হিসেবে ইউজ করা অ্যাসিডটাকে প্রোটোনেট করতে কম পারবে। ফলত দেখতে পাওয়া যাবে যে আমরা তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে ওয়াটার মিডিয়ামে যে অ্যাসিডগুলোর স্ট্রেংথগুলো লেভেলড আপ হয়ে গেছিল, কোনো একটা অ্যাসিডকে সলভেন্ট হিসেবে ইউজ করলে সেই অ্যাসিডগুলোর মধ্যে রিলেটিভ অ্যাসিডিটি বেসিডিটি আমরা স্ট্রেংথ কম্পেয়ার করতে পারবো, এবং সেখানে দেখতে পাওয়া যাবে যে তারা কেউ স্ট্রঙ্গার কেউ উইকার অ্যাসিড হিসেবে বিহেভ করছে। যেমন ধরা যাক আমরা যদি অ্যানহাইড্রাস অ্যাসিটিক অ্যাসিড মিডিয়ামে আমরা যদি এই মিনারেল অ্যাসিডগুলো অ্যাসিড স্ট্রেংথ কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে সেখানে HClO4 is the strongest, which is greater than HBr or hydrobromic acid, greater than H2SO4, greater than hydrochloric acid, greater than nitric acid. সো এইভাবে আমরা তাহলে এই ধরনের অ্যাসিডগুলোর মধ্যে অ্যাসিডিটি আর বেসিডিটি কম্পেয়ার করতে পারবো। আবার এটাই যদি আমরা উল্টো ভাবে একটু ভাবি, যে আমরা যদি কোনো একটা বেসকে অ্যাজ এ সলভেন্ট হিসেবে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে দেখব যে সেখানে ইভেন যেটা উইকার অ্যাসিড সেটাও কিন্তু স্ট্রং অ্যাসিড হিসেবে বিহেভ করছে। যেমন ধরা যাক আমরা যদি লিকুইড অ্যামোনিয়া মিডিয়ামে আমরা যদি অ্যাসিডিটি কম্পেয়ার করতে চাই, তাহলে দেখব যে এই যে অ্যাসিডগুলো এখানে উল্লেখ করা হলো, লাইক পারক্লোরিক, হাইড্রোক্রোমিক, H2SO4, HCl, HNO3, এরা তো স্ট্রং অ্যাসিড বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটিক অ্যাসিড, সেটাকে আমরা উইক অ্যাসিড বলে জানি, সেটাও কিন্তু স্ট্রং অ্যাসিড হিসেবে বিহেভ করবে। সো ফলত তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি আর বেসিডিটি কম্পেয়ার করব, কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি বা কোনো একটা বেসের বেসিডিটি কম্পেয়ার করব, তখন সেক্ষেত্রে কিন্তু সলভেন্ট একটা বড় রোল প্লে করবে। এবং ওয়াটারে কিন্তু এই ধরনের সলভেন্টের ক্ষেত্রে, এই ধরনের অ্যাসিডের ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু অ্যাসিডিটি কম্পেয়ার করাটা সম্ভব নয় ডিউ টু ইটস লেভেলিং এফেক্ট। আবার ধরা যাক কোনো একটা বেসের, কোনো কয়েকটি বেসের মধ্যে যদি আমরা বেসিডিটি কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে ওয়াটার মিডিয়ামে দেখা যাবে যে সেখানেও তাদের লেভেলিং এফেক্ট দেখা যাচ্ছে। তার কারণ একটা বেসে ওয়াটার তখন অ্যাক্ট করবে অ্যাজ স্ট্রং অ্যাসিড হিসেবে। সো তার ফলে সেটা ইজিলি OH-1 অ্যাকসেপ্ট করে নেবে। ফলত দেখতে পাওয়া যাবে যে সেক্ষেত্রেও কিন্তু সেই বেসগুলো ইকুয়ালি স্ট্রং বেস হিসেবে বিহেভ করবে, লাইক NaOH, KOH, এটসেট্রা। সেক্ষেত্রে যদি আমরা একটা বেসিক সলিউশন নিই লাইক অ্যামোনিয়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কম্পারেটিভলি স্ট্রঙ্গার বেস
তাকে স্ট্রং হিসেবে আমরা দেখতে পাবো, যে কম্পারেটিভলি উইকার তাকে কিন্তু আমরা উইক হিসেবে দেখতে পাবো। সো তার ফলে যদি কতগুলো স্ট্রং বেসের মধ্যে আমার রিলেটিভ বেসিটি কম্পেয়ার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা বেসিক সলভেন্ট নিয়ে স্টার্ট করতে হবে। আর যদি কতগুলো অ্যাসিডের মধ্যে আমার রিলেটিভ অ্যাসিডিটি, স্ট্রং অ্যাসিডের মধ্যে রিলেটিভ অ্যাসিডিটি কম্পেয়ার করতে হয়, তাহলে আমাকে একটা অ্যাসিড সলভেন্ট নিয়ে স্টার্ট করতে হবে। ওয়াটার মিডিয়ামে করলে কিন্তু আমরা দেখব সবারই স্ট্রেংথ সমান দেখাচ্ছে, এবং due to the leveling effect of water. আচ্ছা, সো দিস ইজ দ্য রিলেটিভ অ্যাসিড বেস স্ট্রেংথ ইন ডিফারেন্ট মিডিয়াম। এর পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে লুইস ডেফিনেশন ওয়াইজ আমরা দেখেছি যে সেখানে অ্যাসিড বা বেস তাদেরকে ডাইরেক্টলি কম্পেয়ার করার কোনো উপায় আমাদের হাতে নেই, তাদের অ্যাসিড স্ট্রেংথ কম্পেয়ার করার কোনো উপায় আমাদের হাতে নেই, যেহেতু সেখানে এই ধরনের কোনো ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে না, সেখানে পুরোটাই ডিপেন্ডেন্ট অন দ্য ইলেকট্রন ট্রান্সফার প্রসেস। তাই জন্যে কোনো পার্টিকুলার একটা কনসিস্টেন্ট ক্রাইটেরিয়া দিয়ে অ্যাসিড বেস স্ট্রেংথকে, রিলেটিভ অ্যাসিড বেস স্ট্রেংথ অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু লুইস ডেফিনেশন ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্যে attempts have been made, আচ্ছা এটা হচ্ছে ফর লুইস অ্যাসিড বেস, attempts have been made to correlate the various strength factor from enthalpy changes of acid base combination. এখন এই অ্যাপ্রোচের যেটা প্রবলেম, মানে এনথ্যালপি চেঞ্জ থেকে, সেটা হচ্ছে সবসময় সব অ্যাসিড বেস রিঅ্যাকশনের ক্ষেত্রে এনথ্যালপি চেঞ্জের ডাটা আমাদের কাছে অ্যাভেলেবেল নয়। তো সেই জন্যে একটা কোয়ালিটেটিভ কোরিলেশন between various Lewis acid and base that can be achieved. So this is a qualitative correlation. আচ্ছা, এখন এই কোয়ালিটেটিভ কোরিলেশনটা কিভাবে করা হয়, সেটা হচ্ছে ক্লাসিফাইং the acids and bases into two category, hard and soft. এখন এই হার্ডস অফ অ্যাসিড বেস, হার্ড সফট অ্যাসিড বেস, এইটার যে থিওরি বা জেনারেল প্রিন্সিপাল, সেখানে যেটা বলা হচ্ছে যে হার্ড অ্যাসিড prefer to combine hard bases and soft acid prefer to combine soft bases. এখন তাহলে এই প্রিন্সিপালটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে প্রথমেই যেটা বুঝতে হবে যে আমরা এই
হার্ড বা সফট বলতে কি বুঝছি 1 নম্বর, এবং 2 নম্বর যে কি করে বুঝবো যে কোনো একটা লুইস অ্যাসিড বা বেস সেটা হার্ড না সফট, তাহলে তার কিছু ক্রাইটেরিয়া দরকার। এখন এই যে হার্ডনেস, এই হার্ড বা সফট বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ ক্রাইটেরিয়া of hardness is associated with the hardness of the electron cloud of that species। এখন এই হার্ডনেস বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে একটা টার্ম আমরা একটু দেখব, সেটা একটু বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে হার্ড সফটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটাই আমরা বোঝাচ্ছি যে হার্ড বলতে সেটা যেটা হচ্ছে লো পোলারাইজেবল বা পোলারাইজেবিলিটি ইজ লো। এখন তাহলে যেটা জানতে হবে যে এখানে একটা নতুন টার্ম আমরা পেলাম, দ্যাট ইজ পোলারাইজেবল। হোয়াট ইজ পোলারাইজেবল আর হোয়াট ইজ পোলারাইজেবিলিটি? আচ্ছা, আমরা জানি যে কোনো একটা অ্যাটমের সেন্টারে রয়েছে নিউক্লিয়াস এবং তার চারপাশে রয়েছে ইলেকট্রন ডেন্সিটি আর ইলেকট্রন ক্লাউড, যেভাবেই আমরা ভাবি না কেন। সো এই যে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ক্লাউড সেটা স্ট্রংলি বাউন্ড বাই দ্য নিউক্লিয়াস অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য। এখন এই নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াস থেকে যত কাছাকাছি ইলেকট্রন ডেন্সিটি থাকে তত সেই ইলেকট্রন ক্লাউডের উপর নিউক্লিয়াসের কন্ট্রোল বেশি থাকে। যখন কোনো একটা ইলেকট্রন ক্লাউড অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, যত ডিসপার্সড হয় ইন স্পেস, তত সেক্ষেত্রে তার উপর নিউক্লিয়াসের কন্ট্রোল সেটা কমতে থাকে। সো অবভিয়াসলি কন্ট্রোল কমতে থাকলে যেটা হবে, আমরা ধরা যাক এই নিউক্লিয়াস, এই অ্যাটমের সামনে অন্য কোনো একটা নিউক্লিয়াস বা কোনো একটা অ্যাটম অ্যাপ্রোচ করছে, তাহলে এই নিউক্লিয়াস, এই ধরা যাক এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে অ্যাটম এর নিউক্লিয়াস অ্যাটম বি এর ইলেকট্রন ডেন্সিটিকে অ্যাট্রাক্ট করছে, আবার অ্যাটম বি এর নিউক্লিয়াস অ্যাটম এর ইলেকট্রন ডেন্সিটিকে অ্যাপ্রোচ করছে। তাহলে স্বাভাবিক ফলশ্রুতি হচ্ছে যে এই ইলেকট্রন ডেন্সিটিকে, এর ইলেকট্রন ডেন্সিটিকে বি নিজের দিকে টানার চেষ্টা করবে, আবার উল্টোটাও করবে। তাহলে যার সাইজ বড়, ধরা যাক এ অ্যাটম, তাহলে এই ক্ষেত্রে এর ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স ডিস্টেন্স বেশি হওয়ার কারণে কিছুটা হলেও সেটা কমে যাচ্ছে। ফলত বি এর নিউক্লিয়াস যখন এর ইলেকট্রন ডেন্সিটির উপর অ্যাট্রাকশন ক্রিয়েট করছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে এর ইলেকট্রন ডেন্সিটি তার আইডিয়ালাইজ শেপের থেকে কিছুটা হলেও ডিফর্ম হচ্ছে। তা এই যে ডিফরমেশন ফ্রম ইটস আইডিয়াল জিওমেট্রি, সেইটাকে আমরা বলছি যে দ্যাট ইজ পোলারাইজেবিলিটি অফ এ পার্টিকুলার অ্যাটম অর আয়ন। তাহলে যে অ্যাটমের সাইজ যত বিগার, তাহলে তার ক্ষেত্রে তার আউটার শেলের ইলেকট্রন ডেন্সিটির উপর নিউক্লিয়াসের কন্ট্রোল তত কম, এবং সেক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটির ডিস্টরশন হওয়ার চান্স by the attractive force under the influence of the attractive force of the nucleus of atom B সেটা তত বেশি হবে, এবং এই ডিফরমেশন যত বেশি হবে আমরা বলবো সেই অ্যাটম বা আয়নের পোলারাইজেবিলিটি তত বেশি এবং সে তত সফটার। আর যত সাইজ ছোট হবে, অবভিয়াসলি এখানে এ অ্যাটমের নিউক্লিয়াসও কিন্তু বি অ্যাটমের ইলেকট্রন ডেন্সিটিকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু যেহেতু এখানে বি অ্যাটমের সাইজ ছোট, ফলত এর যে ইলেকট্রন ডেন্সিটি দ্যাট ইজ স্ট্রংলি বাউন্ড বাই দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম বি। ফলত দেখতে পাওয়া যাচ্ছে যে এই নিউক্লিয়াস যদিও এর ইলেকট্রন ডেন্সিটির উপর অ্যাট্রাকটিভ ফোর্স এক্সার্ট করছে, কিন্তু
এর ওপর বি এর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স বেশি হওয়ার কারণে এই ইলেকট্রন ডেন্সিটির ডিস্টরশন প্রায় হচ্ছে না বললেই চলে। সো ফলত সেটাকে আমরা বলবো যে বি ইজ লেস পোলারাইজেবল। তাহলে যে অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি যত লুজলি বাউন্ড তার পোলারাইজেবিলিটি তত বেশি, সেটাকে আমরা বলছি সফটার কম্পারেটিভলি। আর যার ক্ষেত্রে যত স্ট্রংলি হেল্ড তাকে আমরা বলছি তত হার্ড। সো এইভাবে আমরা তাহলে হার্ড বা সফট এভাবে ডিটারমাইন করতে পারি। আর এর মাঝে মাঝে এটা থার্ড ক্যাটাগরিও হয়, যেটার ক্যারেক্টার হচ্ছে ইন্টারমিডিয়েট বিটুইন দিস এক্সট্রিম হার্ড আর সফট। তাহলে তাকে আমরা বলবো বর্ডার লাইন কেস। তাহলে এই হার্ড এবং সফট ছাড়া আরও একটা কেস আমাদের হবে, দ্যাট ইজ দ্য বর্ডার লাইন, যাদের সিচুয়েশনটা টোটালি হার্ডও নয় টোটালি সফটও নয়। এখন তাহলে এই হার্ড বা সফট বুঝবো কি করে? কিছু প্যারামিটার আমাদের দেখতে হবে, যার উপর বেস করে আমরা কোনো একটা অ্যাটমকে আমরা হার্ড অ্যাসিড বা সফট অ্যাসিড বলে ডিটারমাইন করব। তাহলে আমরা হার্ড অ্যাসিড এবং সফট অ্যাসিড যে দুটো ক্যাটাগরি করি, হার্ড অ্যাসিড এবং সফট অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাই যে অ্যাকসেপ্টর অ্যাটম marked by 1 নম্বর স্মল সাইজ। অবভিয়াসলি স্মল সাইজ হলে তার ইলেকট্রন ডেন্সিটির উপর নিউক্লিয়াসের কন্ট্রোল বেশি হবে। হাই পজিটিভ অক্সিডেশন স্টেট। কোনো একটা ক্যাটায়নের পজিটিভ অক্সিডেশন স্টেট যত বেশি হবে তত তার ইলেকট্রন ডেন্সিটি স্ট্রংলি বাউন্ড হবে। Absence of any outer electrons which are easily excited to higher states. এটাও বোঝা ইজিয়ার যে আমার যদি ভ্যালেন্স শেলে ইলেকট্রন ডেন্সিটি ইজিলি এক্সাইটেবল ইলেকট্রন ডেন্সিটি না থাকে, তার মানে আমাদের আউটার মোস্ট শেলে ইলেকট্রন ডেন্সিটি কম থাকার ফলে সেই আমাদের সবসময় ডিফর্মেশন যখন হয় তখন আউটার শেলটাই সবচেয়ে বেশি আগে ডিফর্মড হবে। তো সেখানে যদি ইলেকট্রন ডেন্সিটি না থাকে তাহলে সেখানে ডিফর্মেশনের চান্সও কমে যাবে, বাট সেটা হার্ড হিসেবে বিহেভ করার চান্সও বাড়বে। সো এর মধ্যে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি H+, দ্যাট ইজ এ ভেরি স্মল সাইজ ক্যাটায়ন, Li+, sodium+. So these are generally hard acid. আচ্ছা, সফট অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি দেখব না, অ্যাকসেপ্টর অ্যাটম marked by 1 নম্বর লার্জ সাইজ। অবভিয়াসলি লার্জ সাইজ হলে ডিফরমেশনের চান্স বাড়বে। জাস্ট আমরা বলতে পারি হার্ড অ্যাসিডের উল্টোগুলো। সেকেন্ড হচ্ছে 0 or low positive oxidation state। 3 নম্বর যেটা দেখতে পাই several easily excitable electron। সো এগুলো যদি থাকে তাহলে আমরা তাদের বলবো যে দে আর সফট। আচ্ছা, এর মধ্যে কে আছে? Cu+, Ag+, Hg+, এটসেট্রা। আর বর্ডার লাইনে কে থাকবে? বর্ডার লাইনে যারা থাকবে they are intermediate between hard or soft, that is Fe2+, CO2+,
নিকেল 2 প্লাস এটসেট্রা। ঠিক যেভাবে আমরা হার্ড অ্যাসিড বা সফট অ্যাসিডের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া সেট করেছি, ঠিক সেই রকম ভাবে আমরা হার্ড বেস এবং সফট বেসের ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া সেট করতে পারি, যেগুলো উপর বেস করে আমরা কোনটা হার্ড বেস বা কোনটা সফট বেস সেটা বলতে পারি। সো আমরা যদি সেখানেও দুটো করি, হার্ড বেস এবং সফট বেস। এক নম্বর ডোনার অ্যাটম marked by high electronegativity যদি কোনো একটা এলিমেন্টের কোনো একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়, তাহলে তার অন্যকে ডিফর্ম করার ক্ষমতা বাড়বে, বা এদিকে বলতে গেলে ইন টার্মস অফ বেসের রেসপেক্টে তার নিজের ইলেকট্রন ডেন্সিটির ওপর কন্ট্রোল অনেক বেশি হবে। লো পোলারাইজেবিলিটি, এবং 3 নম্বর যেটা হচ্ছে প্রেজেন্স অফ field orbitals। empty orbital may exist but at higher energy। আচ্ছা, অন্যদিকে সফট বেসের ক্ষেত্রে যেটা হবে, donor atom marked by 1 নম্বর low electronegativity, 2 নম্বর high polarizability, এবং 3 নম্বর partially filled orbital। empty orbitals আর লো লাইন। আচ্ছা, এখন এর মধ্যে কে কে এক্সাম্পলের মধ্যে আসবে না, হার্ড বেসের মধ্যে আসবে ওয়াটার, OH মাইনাস, F মাইনাস এটসেট্রা। আর সফট বেসের মধ্যে আসবে H মাইনাস, I মাইনাস, SCN মাইনাস এটসেট্রা। আর এক্ষেত্রেও আমরা কিছু বর্ডার লাইন বেস দেখতে পাবো। বর্ডার লাইন বেস দেখতে পাবো, তার মধ্যে আমাদের আসবে হচ্ছে পিরিডিন, অ্যামিনোপিরিডিন এটসেট্রা, বা অ্যাজাইড, এগুলো। সো এখন তাহলে এই হার্ড বা সফট, এই হার্ড সফট অ্যাসিড বেস ক্রাইটেরিয়া অনুযায়ী কিছু রিয়াকশনকে আমরা এক্সপ্লেন করতে পারি, বা কিছু কম্বিনেশন রিয়াকশনকে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন আমরা ধরা যাক, যদি আমরা এই ধরনের একটা রিয়াকশনের কথা কনসিডার করি, যেখানে BF3 ফ্লোরাইডের সঙ্গে কম্বাইন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে BF4 মাইনাস। এখানে আমরা বলতে পারি যে
দিস ইজ এ হার্ড কম্বিনেশন, তার কারণ F মাইনাস ইজ এ হার্ড বেস। BF3 সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বোরন সে যদিও কিছুটা বর্ডার লাইন, কিন্তু তিনটে ফ্লোরিনের প্রেজেন্সের ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে তার উপর পজিটিভ চার্জ ডেন্সিটি, যেহেতু ফ্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ফলে বোরনের উপর পজিটিভ চার্জ ডেন্সিটি বেড়ে যাচ্ছে এবং ফলত BF3 অ্যাজ এ হোল অ্যাক্টস অ্যাজ এ হার্ড অ্যাসিড। তো তার ফলে এদের মধ্যে কম্বিনেশনের ফলে BF4 মাইনাস তৈরি হচ্ছে। সো এই ধরনের একটা রিয়াকশনের উদাহরণ যদি আমরা দেখি, দ্যাট ইজ BF3H প্লাস BH3F, সরি দুটোই মাইনাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি BF4 মাইনাস অ্যান্ড BH4 মাইনাস তৈরি হচ্ছে। এই ঘটনাটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করছি না, প্রেজেন্স অফ 3 ফ্লোরিন অ্যাটম on in presence of 3 fluorine in BF3H make the system stronger or hard. সো তার ফলে যেটা দেখতে পাচ্ছি যে আমরা যে BF3 এর সঙ্গে যে H মাইনাস আমরা জানি দ্যাট ইজ এ সফট বেস। তো তার ফলে তিনটে ফ্লোরিনের প্রেজেন্সের জন্য বোরন সেন্টার বিকামস হার্ড। তো তার সঙ্গে হাইড্রাইডের কম্বিনেশন is a hard soft combination. The BF3 is a hard acid, H minus is a soft base, তার ফলে this is a hard soft combination. So এখানে আবার উল্টোটা, এখানে হাইড্রাইড সেটা হচ্ছে সফট, তো প্রেজেন্স অফ 3 হাইড্রাইড makes the boron center softer, whereas fluoride is a hard base, তার ফলে this is a soft hard combination. So তার ফলে হার্টস অফ অ্যাসিড বেস প্রিন্সিপাল অনুযায়ী এই ধরনের কম্বিনেশন ইজ আনস্টেবল। সো তার ফলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরাইড একটা হার্ড বেস হওয়ার কারণে সে কিন্তু একটা BF3 মতো হার্ড অ্যাসিডকে প্রেফার করছে এবং দিয়ে কম্বাইন করে BF4 মাইনাস তৈরি করছে, যেটা হচ্ছে একটা হার্ড কম্বিনেশন। অন্যদিকে হাইড্রাইড একটা সফট বেস হওয়ার কারণে সে BH3 মতো কম্পারেটিভলি একটা সফটার বেস অ্যাসিডকে প্রেফার করছে, সো ইট ইজ এ সফট কম্বিনেশন। তাহলে এইভাবে যে সেম টাইপের মানে একটা টাইপের, সেম টাইপ বলবো না, একটা টাইপের কোনো একটা বেসের বা অ্যাসিডের যে সেম টাইপের একটা অ্যাসিড বা বেসকে প্রেফার করার যে টেন্ডেন্সি, মানে হার্ড থাকলে সে যে হার্ডকেই প্রেফার করছে দিয়ে BF4 মাইনাস ফর্ম করছে, সফট থাকলে সে সফটকেই প্রেফার করছে দিয়ে BH4 মাইনাস ফর্ম করছে, এই জাতীয় যে প্রপার্টিটা এটাকে আমরা বলে থাকি সিম্বায়োসিস। So this is an example of symbiosis, same টাইপের সাবস্টেন্সকে প্রেফার করছে। আদারওয়াইজ আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু বোরন সেন্টার সেটা কিন্তু বর্ডার লাইন, সে হার্ডের সঙ্গেও কম্বাইন করতে পারে এবং সফটের সঙ্গেও কম্বাইন করতে পারে, কিন্তু সঙ্গে বোরনের সঙ্গে যেহেতু একটা ক্ষেত্রে ফ্লোরাইড রয়েছে, একটা ক্ষেত্রে 3টে হাইড্রাইড রয়েছে, সো অ্যাকর্ডিংলি দ্যাট অ্যাক্টস অ্যাজ এ হার্ড সেন্টার অর সফট সেন্টার। আচ্ছা, এই হার্ডস অফ অ্যাসিড বেস কম্বিনেশন কিছু কোর্স অফ দ্য মেনি রিয়াকশন সেটাকেও কিন্তু ডিটারমাইন করে দেয়। যেমন ধরা যাক লিথিয়াম আয়োডাইড আর সিজিয়াম ফ্লোরাইড, এদের মধ্যে রিয়াকশনের ফলে তৈরি হবে লিথিয়াম ফ্লোরাইড আর সিজিয়াম আয়োডাইড। এখন ইনিশিয়ালি এই রিয়াকশনটা একটা ইন্টারেস্ট তৈরি করেছিল এই কারণে না, আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে ফ্লোরাইড দ্যাট ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, লিথিয়াম তার ইলেকট্রোনেগেটিভিটি ইজ ভেরি লেস, হচ্ছে ইলেকট্রোপজিটিভ অনেকাংশে। সো তার ফলে যেটা ভাবা হয়েছিল, সরি ভুল বললাম আমি একটুখানি, লিথিয়াম দ্যাট ইজ এ হাইলি ইলেকট্রোপজিটিভ, আয়োডাইড তার আবার ইলেকট্রোনেগেটিভিটি খুব কম। সো ভাবা হয়েছিল যে এদের মধ্যে কম্বিনেশনটা কম্পারেটিভলি স্টেবল হবে এই কারণে, তার কারণ লিথিয়াম ইলেকট্রন ডেন্সিটি নিতে চাইছে। সো তার সঙ্গে যদি এরকম কেউ একটা ফ্লোরাইডের মতো অ্যাটাচড হয় যার ইলেকট্রন ডেন্সিটি দেওয়ার টেন্ডেন্সি বেশ কম, যার নিজের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে সেই কম্বিনেশন কখনো স্টেবল হতে পারে না। বরং লিথিয়াম আয়োডাইডের কম্বিনেশন স্টেবল হবে, তার কারণ আয়োডাইড তার ইলেকট্রন ডেন্সিটি ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি অপেক্ষাকৃত বেশি, যেহেতু তার ইলেকট্রোনেগেটিভিটি কম, লিথিয়ামের নেয়ার টেন্ডেন্সি বেশি, ফলত এই কম্বিনেশনটা স্টেবল হবে। অন্যদিকে সিজিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রেও ঠিক একইভাবে সেই কম্বিনেশনটা স্টেবল হবে, তার কারণ সিজিয়ামের ইলেকট্রন ডেন্সিটি নেয়ার টেন্ডেন্সি কম, তার ইলেকট্রোনেগেটিভিটি কম, ফ্লোরাইডের ইলেকট্রোনেগেটিভিটি হাই, তার দেয়ার টেন্ডেন্সি কম, ফলত এই কম্বিনেশনটাও স্টেবল হবে।
কিন্তু আশ্চর্যজনকভাবে যখন এই দুটো মেশানো হলো তখন দেখা গেল লিথিয়াম ক্লোরাইড এবং সিজিয়াম আয়োডাইড তৈরি হচ্ছে। তার কারণ হিসেবে তখন যেটা ভাবা হয়েছিল তার উল্টোটা কেন ঘটলো না সেটা করতে গিয়ে এটা দেখা গেল যে দিস ইজ অ্যাকচুয়ালি সফট হার্ড অ্যাসিড বেস কম্বিনেশন। লিথিয়াম ইজ এ হার্ড অ্যাসিড, ফ্লোরাইড ইজ এ হার্ড বেস, সো এদের মধ্যে কম্বিনেশন স্টেবল। উল্টো দিকে লিথিয়াম আয়োডাইড সফট হার্ড কম্বিনেশন, সিজিয়াম ক্লোরাইড সফট হার্ড কম্বিনেশন, তো তার ফলে এই ধরনের কম্বিনেশনগুলো স্টেবল হচ্ছে না। যে কারণে যেহেতু ইনিশিয়ালি উল্টো ভাবা হয়েছিল যে লিথিয়াম আয়োডাইড এবং সিজিয়াম ক্লোরাইড স্টেবল হবে, কিন্তু আদতে এই রিয়াকশনটা ঘটে লিথিয়াম ক্লোরাইড এবং সিজিয়াম আয়োডাইড তৈরি হয়েছিল। তাই প্রথমে এটাকে বলা হয়েছিল পিয়ারসন পাউলিং প্যারাডক্স। পরবর্তীকালে যদিও এটাকে আর প্যারাডক্স বলার কোনো কারণ নেই, তার কারণ অ্যাকর্ডিং টু হার্টস অ্যাসিড বেস প্রিন্সিপাল আমাদের যেটা হওয়া উচিত ছিল সেটাই ঘটেছে। এরপরে আমরা যেটা চলে আসি যে এই তাহলে লুইস অ্যাসিড বেস রিয়াকশনের ক্ষেত্রে আমাদের রিলেটিভ অ্যাসিডিটি বা বেসিডিটি বোঝার জন্য আমরা এই ধরনের একটা কোয়ালিটেটিভ একটা অ্যাপ্রোচ আমরা ইউজ করছি, দ্যাট ইজ হার্টস অ্যাসিড বেস প্রিন্সিপাল। তবে এই প্রিন্সিপালেরও ডেফিনেটলি কিছু লিমিটেশন রয়েছে। হোয়াট আর দোজ লিমিটেশন? লিমিটেশনগুলো কি না? লিমিটেশন হচ্ছে, এক নম্বর যেটা লিমিটেশন সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু অ্যাবসলিউটলি রিলেটিভ অ্যাসিড বেস স্ট্রেংথ এটা কিন্তু বলতে পারি না, এখনো স্টিল পারি না। যেমন ধরা যাক, যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন ধরা যাক দুটো আয়ন, একটা OH মাইনাস একটা F মাইনাস, এরা দুজনেই কিন্তু হার্ড বেস, কিন্তু আমরা জানি যে OH মাইনাস ইজ মাচ অলমোস্ট নিয়ারলি 10 to the power 13 times strong base than fluoride. So OH minus is 10 to the power 13 times, so 10 to the power 13 times stronger base. কিন্তু যখন আমরা হার্টস অ্যাসিড বেস ক্রাইটেরিয়া আমরা সেট করেছি তখন কিন্তু OH মাইনাস এবং F মাইনাস দুটোই কিন্তু ইকুয়ালি আমরা দেখছি, দুটোই কিন্তু আমরা স্ট্রং বেস হিসেবে সেটাকে বা হার্ড বেস হিসেবে সেটাকে ট্রিট করেছি। দু নম্বর হচ্ছে যে অনেক রিয়াকশনের ক্ষেত্রে আমরা অ্যাসিড বেস ফ্র্যাগমেন্ট হিসেবে যে কম্বিনেশনটা আর কি আমরা ধরি সেটা কিন্তু অনেক সময় আমাদের একটু ভুল হয় ফ্র্যাগমেন্টেশন করতে। কিরকম ভুল হয়? সো ফ্র্যাগমেন্টেশনে কিরকম প্রবলেম না, আমরা জানি যে কোনো একটা অ্যাসিডের সঙ্গে কোনো একটা অ্যালকোহলের রিয়াকশনের ফলে এস্টার তৈরি হয়। যেমন ধরা যাক অ্যাসিটিক অ্যাসিড আর ইথানলের মধ্যে রিয়াকশন হচ্ছে, তাহলে তৈরি হচ্ছে ইথাইল অ্যাসিটেট। দিস ইজ এ ভেরি ওয়েল নোন এক্সাম্পল। এখন এই রিয়াকশনটাকে আমরা দুভাবে ভাবতে পারি। একটা যেটা ভাবতে পারি যে CH3COO মাইনাস H প্লাস তার সঙ্গে C2H5 প্লাস OH মাইনাস, এটা একটা ভাবে ভাবতে পারি যে স্প্লিটিংটা এইরকম বা ডিভিশনটা এইরকম। এখানে আমরা ধরতে পারি যে এই H প্লাস এবং এই OH মাইনাস কম্বাইন করে জল বেরিয়ে যাচ্ছে এবং বাকিটা নিয়ে এস্টার তৈরি হচ্ছে। এটা একটা প্রসেস হতে পারে। আরেকটা যেটা হতে পারে যেভাবে আমরা এই রিয়াকশনটাকে ভাবতে পারি, দ্যাট ইজ CH3CO প্লাস OH মাইনাস আর প্লাস C2H5O মাইনাস H প্লাস। এক্ষেত্রে একই রকম OH মাইনাস এবং H প্লাস এরা কম্বাইন করে ওয়াটার হিসেবে বেরিয়ে যাচ্ছে আর এস্টার তৈরি হচ্ছে। সো দুটো ক্ষেত্রেই কিন্তু এন্ড প্রোডাক্ট এক এবং সঙ্গে ওয়াটারই তৈরি হচ্ছে, কিন্তু কিভাবে ভাঙছে তার কোনো জাস্টিফিকেশন কিন্তু আমাদের অ্যাটলিস্ট এই রিয়াকশনের দিকে তাকিয়ে বলা সম্ভব নয়, কারণ দুক্ষেত্রেই কম্বিনেশন ইজ ইন বিটুইন H প্লাস এবং OH মাইনাস। আরবিট্রারি আমরা যে কোনোটা হচ্ছে বলেই ভাবতে পারি, কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা ঘটে, এটা কিন্তু ঘটে না। সো আমাদের শুধুমাত্র রিয়াকশন দেখে কিন্তু বলা মুশকিল, মানে আমরা হার্টস অফ অ্যাসিড বেস প্রিন্সিপাল থেকে কিন্তু বলা মুশকিল অ্যাকচুয়ালি কোন পাথে রিয়াকশনটা ঘটছে, কারণ দু ক্ষেত্রে কিন্তু ইন্টারাকশন ইজ বিটুইন H প্লাস অ্যান্ড OH মাইনাস। আচ্ছা, ইভেন অনেক ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে হার্টস অফ
অ্যাসিড বেস কম্বিনেশনও ঘটছে। আমরা যেটা বলছিলাম যে হার্ড ইজ মোর প্রেফারেবল। যেমন একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে SO3 2- প্লাস HF, সেখান থেকে যদি এদের মধ্যে আমরা রিয়াকশন করাই তাহলে আমরা দেখবো HSO3- তৈরি হবে আর F- তৈরি হবে। এখন আমরা যদি হার্টস অফ অ্যাসিড বেসের রেসপেক্টে ভাবি তাহলে SO3 2- যেহেতু একটা লার্জ অ্যানায়ন, so that is a soft base, এবং H+ that is a hard acid, F- that is a hard base। তাহলে সেই হিসেবে H+ এবং F- এদের মধ্যে কম্বিনেশন থাকাটাই মোর প্রেফারেবল, বা HF কম্বিনেশন শুড বি মোর স্টেবল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা হচ্ছে না। H+ SO3 2- এর সঙ্গে কম্বাইন করে HSO3- তৈরি করছে এবং তার সঙ্গে F- লিবারেট করছে। তাহলে অ্যাকর্ডিংলি আমাদের যদি হার্টস অফ অ্যাসিড বেস প্রিন্সিপালে স্টিক করে থাকতে হয় তাহলে আমাদের বলা উচিত যে এখানে তাহলে হার্টস অফ অ্যাসিড বেস প্রিন্সিপাল খাটছে না এবং সেখানে হার্টস অফ কম্বিনেশন তৈরি হচ্ছে। তবে আরেকটু ক্রিটিক্যালি দেখলে এই জায়গাটা আমাদের কাছে খুব আশ্চর্য হওয়ার মতো কারণ নেই। তার কারণ হচ্ছে যে আমরা যদি এভাবে ব্যাপারটা ভাবি যে এখানে কম্বিনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি O- এর সঙ্গে H+, O- কিন্তু ইটসেলফ একটা হার্ড বেস। সমস্যা হচ্ছে আমরা SO3 2- কে অ্যাজ এ হোল একটা অ্যানায়ন হিসেবে দেখছি, তার ওভারঅল সাইজ হয়তো বড়, কিন্তু আমরা যদি ক্রিটিক্যালি কম্বিনেশনটা দেখি দ্যাট ইজ বিটুইন O- অ্যান্ড H+। সো ফলত আমরা কিন্তু ওভাবে ব্যাপারটা যদি দেখি তাহলে কিন্তু আমাদের হার্টস অফ কম্বিনেশনের রেসপেক্টে দেখলে ব্যাপারটা অন্যরকম বলে মনে হবে। এর পরে আমরা যেটা চলে যাব রিলেটিভ স্ট্রেংথ অফ হাইড্রা অ্যাসিড। হাইড্রা অ্যাসিড বলতে আমরা যেটা বুঝি, যেখানে আমরা যেটা প্রোটনিক থিওরিতে জেনারেলি আমরা অ্যাসিডগুলোকে দুভাগে ক্লাসিফাই করি, একটা হচ্ছে হাইড্রা অ্যাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। ইন হাইড্রা অ্যাসিড দ্য অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাটম ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু সাম সেকেন্ড এলিমেন্ট। তাহলে হাইড্রা অ্যাসিডের ক্ষেত্রে আমরা যেটা দেখি, তাহলে প্রোটনিক থিওরিতে আমরা দেখছি দু রকমের অ্যাসিড। প্রোটনিক থিওরি দু রকমের অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড আর হচ্ছে অক্সো অ্যাসিড। ইন হাইড্রো অ্যাসিড হাইড্রোজেন atom is directly linked with a second atom. এখন হাইড্রা অ্যাসিডের মধ্যে কি রয়েছে না, ধরা যাক হাইড্রা অ্যাসিডের মধ্যে রয়েছে HF, HCl, HBr, HI, এরা হাইড্রা অ্যাসিড। সো এখানে আমরা যেটা দেখতে পাবো যে এর স্ট্রেংথ জেনারেলি পিরিয়ডিক্যালি ভ্যারি করে এবং অ্যাসিডিটি ইনক্রিজেস from left to right in the periodic table. একটা উদাহরণ নিই না, ধরা যাক আমরা হাইড্রাইডের কথা কম্পেয়ার করছি, গ্রুপ 15, 16 এবং 17। এখন পিরিয়ড 2-তে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, পরপর তিনটে এলিমেন্ট। সো নাইট্রোজেনের হাইড্রাইড বলতে আমরা বুঝি অ্যামোনিয়া, অক্সিজেনের হাইড্রাইড বলতে বুঝি আমরা ওয়াটার, এবং ফ্লোরিনের হাইড্রাইড বলতে আমরা বুঝি HF ফর হাইড্রোফ্লোরিক। সো এদের মধ্যে যদি আমরা অ্যাসিডিটি রেসপেক্টে সাজাই, সো অ্যাসিডিটি অর্ডার is HF
much greater than H2O, which is much greater than ammonia. আমরা জানি যে HF is distinctly acidic, ওয়াটার সেখানে নিউট্রাল, অন্যদিকে অ্যামোনিয়া হচ্ছে বেসিক। এই একইভাবে আমরা যদি পরের পিরিয়ডে চলে যাই তাহলে সেখানেও আমরা দেখব pH3 is much less than H2S, much less than HCl. এক্ষেত্রে আমরা এভাবে ব্যাপারটা ভাবতে পারি যে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি রেসপেক্টে ভাবি তাহলে আমরা দেখব যে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, মানে ইলেকট্রোনেগেটিভিটি ট্রেন্ড বাঁ দিক থেকে ডান দিকে ক্রমশ বাড়ছে। তো সেটা যদি হয় তাহলে বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন মোর টুয়ার্ডস দ্য আদার অ্যাটম, মানে তার মানে ফ্লোরিন বা ক্লোরিন বা অক্সিজেন বা সালফার সেটার দিকে। তো তার ফলে H প্লাস ছেড়ে দেওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি। যত বাঁ দিকে যাচ্ছি তত ইলেকট্রোনেগেটিভিটি কমে আসার কারণে H প্লাস ছেড়ে দেওয়ার টেন্ডেন্সিটা কমে আসছে। আচ্ছা, অন্যদিকে along a group acidity increases from top to bottom in the periodic table. এইটার অ্যাপারেন্টলি একটুখানি অন্যরকম ট্রেন্ড যেন। আমরা আগের ওই এটা আবার নিই, HF, HCl, HBr এবং HI। তাহলে আমরা এখানে যদি ওই যেরকম গ্রুপের পিরিয়ডের ক্ষেত্রে যে ট্রেন্ডটা দেখেছিলাম যে বাঁদিক থেকে ডান দিকে অ্যাসিডিটি ইনক্রিজ করছে, আমরা সেটা জাস্টিফাই করেছিলাম এভাবে যে বাঁদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, ফলত হাইড্রোজেন এবং তার সঙ্গে যে অ্যাডজেসেন্ট এলিমেন্টস সেটাকে যদি আমরা HX বলে ডেজিগনেট করি তাহলে X এর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ছে তত এই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন মোর টুয়ার্ডস X, ফলত এর ওপর ডেল্টা পজিটিভ চার্জ বাড়ছে এবং এটার H প্লাস হিসেবে রিলিজ করার টেন্ডেন্সি ক্রমশ বাড়ছে, তার মানে অ্যাসিডিটি ক্রমশ বাড়ছে। সো তার মানে ইট ইজ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য X অ্যাটম। তাহলে সেখানে আমরা দেখেছি ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে বেশি, অক্সিজেনের নাইট্রোজেনের থেকে বেশি। সো তার ফলে অ্যাসিডিটি ক্রমশ বেড়েছে, অ্যামোনিয়া থেকে ওয়াটার, সেখান থেকে HF। তাহলে এই একই ট্রেন্ড ফলো করলে আমাদের HF, HCl, HBr এবং HI এর মধ্যে HF সবচেয়ে স্ট্রঙ্গার অ্যাসিড হওয়া উচিত ছিল, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে জাস্ট উল্টোটা ঘটছে, যে HI ইজ গ্রেটার স্ট্রঙ্গার দেন HBr দেন HCl দেন HF। তাহলে এটা কেন হচ্ছে? এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু এখানে দ্য interaction, the overlap is directly between iodine and hydrogen. The হাইড্রোজেনের সাইজ হচ্ছে ছোট আর আয়োডিনের সাইজ হচ্ছে বড়, তার ফলে there is a size mismatch, এবং একটা ছোট অ্যাটমের সঙ্গে একটা বড় অ্যাটমের সাইজ মিসম্যাচ হলে তার বন্ড স্ট্রেংথ ইজ ভেরি লেস। তার মানে সিচুয়েশনটা হচ্ছে এইরকম, একটা ছোট অ্যাটম তার সঙ্গে একটা বড় অ্যাটম, তার ফলে সাইজ মিসম্যাচের কারণে এদের মধ্যে ওভারল্যাপ রিজিয়ানটা খুব কম, এবং ওভারল্যাপ রিজিয়ান কম হওয়ার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে বন্ড স্ট্রেংথ ইজ ভেরি লেস। তার ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে এই বন্ডটাকে ভাঙাটা অনেক ইজিয়ার রাদার দেন HF। HF এর ক্ষেত্রে হাইড্রোজেন এবং ফ্লোরিন তাদের মধ্যে সাইজের মিসম্যাচ অত বেশি না হওয়ার কারণে ওভারল্যাপ ইজ মাচ বেটার, তার ফলে সেই বন্ডটাকে ভাঙাটা অনেক ডিফিকাল্ট। সো তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে HI এর ক্ষেত্রে হাইড্রোজেন আয়োডিন বন্ড ভাঙাটা ইজিয়ার, এবং বন্ড ভেঙে সলিউশনে H প্লাস আয়ন লিবারেট করা ইজ মাচ মোর ইজিয়ার। সো তার ফলে HI ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড, HF ইজ দ্য উইকেস্ট অ্যাসিড অ্যামং দিস অ্যাসিডস। দ্য সেম ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ওয়াটার, H2S এবং H2SC এদের রিলেটিভ অ্যাসিডিটি কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে H2SC ইজ স্ট্রঙ্গার অ্যাসিড দেন H2S, which is stronger than water. সো এইভাবে আমরা হাইড্রা অ্যাসিডগুলোর স্ট্রেংথ আমরা আলোচনা করতে, মানে আমরা বলতে পারি যে তাদের অ্যাসিডিটি অর্ডার কিরকম হবে। আজকে আমরা এখানেই শেষ করব। অক্সো অ্যাসিডের স্ট্রেংথটা নিয়ে ডিসকাশনটা আজকে আমরা শুরু করব, তার কারণ তার সম্বন্ধে একটু বিস্তৃত আলোচনা করতে হবে। ইভেন
হাইড্রো অ্যাসিডের রেসপেক্টেও আরো দু একটা কথা একটু বলা দরকার। সো আজকে সেই জন্য আমরা এখানেই শেষ করব। পরের দিন এই জায়গা থেকে আমরা আরো একটু এগিয়ে যাব, যে সেখানে আমরা দেখবো এই অক্সো অ্যাসিডগুলোর স্ট্রেংথ কিরম হয়, কিভাবে তার স্ট্রেংথগুলো, তার রিলেটিভ স্ট্রেংথগুলো কিভাবে মেজার করা যেতে পারে, বা অর্ডারটা কিরম হবে সেই জায়গাগুলো। তো আজকের মতো এখানেই শেষ।